সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ত্রাণ নিতে আসা আরও ৬৭ ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘে ত্রাণ নিতে আসা কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছে তারা। খবর বিবিসির। এবারে জানাবো বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। রোববার সকালে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকেও তার অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু বর্তমানে অসুস্থ এবং আগামী ৩ দিন বাসা থেকেই দায়িত্ব পালন করবে। তিনি রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। জানিয়ে দেব বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগডো লিবারম্যান বিষয়টি স্বীকার করেছেন। এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ, মানবাধিকার লঙ্ঘন, গাজায় গণহত্যা, দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো এবং জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল। জানাবো ফের রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে আবারও শান্তি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধবিরতির পথ খুঁজতে যা যা প্রয়োজন তার সবকিছুই করতে প্রস্তুত কিয়েভ। এবং সর্বশেষ জানাবো রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের ১৪২টি ভূপাতিত করবার দাবি মস্কোর। ইউক্রেনের ১৪২টি ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে রাশিয়া। শনিবার রাতে এবং রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোঁড়া হয়েছিল। ড্রোনগুলোর মধ্যে ২৭টি ধ্বংস করা হয়েছে মস্কোর অঞ্চলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবেইয়ানিন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ, কৃষ্ণ সাগর এলাকাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ত্রাণ নিতে আসা ৬৭ ফিলিস্তিনির। গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘে ত্রাণ নিতে আসা কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল তারা। খবর বিবিসির। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার অন্যান্য জায়গায় ত্রাণের অপেক্ষায় থাকায় অবস্থান নেওয়া আরও ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি, যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। এর আগে গতকাল শনিবারও একইভাবে নিহত হয়েছিল ৩৬ জন। জাতিসংঘ বলছে গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছে এবং জরুরি ভিত্তিতে মৌলিক পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন। উত্তর গাজায় হতাহতের গাজার শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হাসান আল শায়ার রোববার বিবিসিকে জানিয়েছেন হাসপাতালটি আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আহতদের কাউকে কাছাকাছি অন্যান্য ফিল্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার কেন্দ্রীয় অংশের এক ঘন বসতিপূর্ণ এলাকায় নতুন করে সরিয়ে নেবার নির্দেশনা দিয়েছে, যেখানে গত ২১ মাসে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালানো হয়নি। রোববার আইডিএফ জানায় দেইর আল বালা শহরে অবস্থানরত স্থানীয় বাসিন্দা এবং শরণার্থীদের তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ভূমধ্যসাগর উপকূল আল মাওয়াসি অঞ্চলের দিকে চলে যেতে বলা হয়েছে। এই নির্দেশ ভবিষ্যতে হামলার ইঙ্গিত হতে পারে, যা হাজারো ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিষক্রিয়ায় আক্রান্ত বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। রোববার সকালে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তার অনুপস্থিতির খবর পাওয়া যায়। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু বর্তমানে অসুস্থ এবং আগামী ৩ দিন বাসা থেকেই দায়িত্ব পালন করবে। নেতানিয়াহু রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে জানা গেছে হঠাৎ অসুস্থতার পর তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেছে হাদাসা ইউনিভার্সিটি হাসপাতাল আইন কারেমের অভ্যন্তরীণ বিভাগীয় পরিচালক ডাক্তার আলোন হারশেকো। পরীক্ষার পর ডাক্তার হারশেকো জানান নষ্ট খাবার খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি। নেতানিয়াহু শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তার দপ্তর। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান অসুস্থতার কারণ হওয়া ডিহাইড্রেশনের জন্য তাকে শিয়ার তরল ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নেতানিয়াহু আগামী ৩ দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব
পালন করবে। ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত কয়েক বছরে একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হয়। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে তার প্রোটেস্ট অপারেশন করা হয়। পরের বছর মার্চে হার্নিয়া অস্ত্রোপচার করা হয়। একই মাসে ফ্লুতে আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন দায়িত্ব পালন থেকে বিরতও ছিলেন। এর আগে ২০২৩ সালে হৃদযন্ত্রের সাময়িক ক্রিয়ায় ব্লক ধরা পড়ে তার পেসমেকার বসানো হয়। অস্ত্রোপচারের এক সপ্তাহ আগে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসকরা জানান দীর্ঘদিন ধরেই তার হার্টের কন্ডিশনের সমস্যা রয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক অবস্থায় ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার পেসমেকার স্বাভাবিক কাজ করছে এবং হৃদযন্ত্রে কোনো অনিয়ম বা জটিলতার সমস্যা নেই। বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে ইসরায়েল। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী। সম্প্রতি বছরগুলোতে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগাডো লিবারম্যান বিষয়টি স্বীকার করেছেন। এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ, মানবাধিকার লঙ্ঘন, গাজায় গণহত্যা, দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো এবং জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল। বিশ্বের জনমত এবং অনেক সরকার, বিশেষ করে মুসলিম বিশ্ব, ল্যাতিন আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা চলছে। এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতার সাম্প্রতিক উদাহরণ তুলে ধরছি। ইরান রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগাডো লিবারম্যান ইসরায়েল এবং বেনয়ামিন নেতানিয়াহু সরকারের বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গাজার যুদ্ধ আমাদের বিশ্বে একঘরে করে দিয়েছে। আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল। ইসরায়েলের বিরুদ্ধে ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইতালির বিচ্ছিন্নতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ৫০০ এর বেশি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের চাপের পর তারা ইসরায়েলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটছে তার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি স্থগিত বা বাতিল করেছে। ইসরায়েলের সাথে ওয়াদি আরাবা চুক্তি বাতিলের দাবি। জর্ডানের রাজধানী আম্মামে গাজাবাসীদের সমর্থনে বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে ওয়াদি বা আরাবা শান্তি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা গাজাবাসীদের উপর ইসরায়েলের অবরোধ এবং যুদ্ধের নীতি তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের সরকারকে অবিলম্বে সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে। তারা আরব নেতাদের নিষ্ক্রিয়তাকে নিন্দা করে ফিলিস্তিনির প্রতিরোধের সমর্থনে স্লোগান দিয়েছে। ইসরায়েলের ২ মন্ত্রীর স্লোভানিয়ায় প্রবেশ নিষিদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়ায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে ফিলিস্তিনের অধিকার লঙ্ঘনের অভিযোগে সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। স্লোভেনিয়া এক বিবৃতিতে বলেছে, এই ২ মন্ত্রী যারা নেতানিয়াহুর গেজেটের মূল অংশ, তাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে আবারও শান্তি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির পথ খুঁজতে যা যা প্রয়োজন তার সবকিছুই করতে প্রস্তুত কিয়েভ। গতকাল শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নবনিযুক্ত প্রধান উস্তেম উমেরভ রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবার প্রস্তাব দিয়েছেন। তার ভাষায়, যুদ্ধ থামাতে যা করা দরকার তাই করতে হবে। রাশিয়ার আর পালিয়ে থাকার সুযোগ নেই, তাদের সিদ্ধান্ত নিতেই হবে। জেলেনস্কির এই ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ে আলোচনা অত্যন্ত জরুরি। রাশিয়া এখনও এই প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ সম্প্রতি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগেও তিনি তুরস্কের আয়োজিত 2টি শান্তি আলোচনায় ইউক্রেনীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। তবে তখন আলোচনা সীমিত ছিল বন্দী মৃতদেহ বিনিময়ের বিষয়। রাশিয়া তখন 4টি অঞ্চল ছাড়ার এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যানের শর্ত দিয়েছিল, যা ইউক্রেন প্রত্যাখ্যান করে।